বলছে সরকারি কারবারের ক্ষেত্রে মুনাফার হার কম হওয়ার কারণগুলো কি? মানে গভর্নমেন্ট সেক্টরে যে বিজনেসগুলো হয় না সেখানে বেসিক্যালি প্রফিটটা কম হয়। এবার জানি কারণগুলো কি কি লুকিয়ে আছে সরকারি ক্ষেত্রে। বলতে পারো সরকারি গভর্নমেন্ট বিজনেসে মুনাফাটা কম হয় কেন, প্রফিট কম কেন হয়? এর পেছনে বেশ কিছু কারণ আছে। প্রথম পয়েন্ট হচ্ছে সামাজিক উদ্দেশ্য। বলছে সরকারি কারবারগুলি গড়ে ওঠে কিসের জন্য? সরকারের যে সমস্ত কারবার বা সরকারি যে বিজনেস, গভর্নমেন্ট বিজনেসগুলো গড়ে ওঠে সমাজের কল্যাণের জন্য বা বলতে পারি সমাজের উন্নয়নের জন্য, ঠিক আছে? যার ফলে এইসব প্রতিষ্ঠানের কাছে মুনাফা অর্জনের উদ্দেশ্য গৌণ, কারণ এদের মেন টার্গেট থাকেই না মুনাফা অর্জন করা। সরকারি কারবারের উৎপাদিত পণ্য জনগণের কাছে কম মূল্যে বিক্রয় করা হয়, ফলে মুনাফার হার কম হয়। তাহলে বুঝতে পারলি প্রথম পয়েন্টটা কি? সরকারি কারবারে মুনাফার হার কম হয় কেন? প্রথম পয়েন্ট সামাজিক উদ্দেশ্য, মানে সরকারি কারবারগুলো গড়েই ওঠে সমাজের কল্যাণের জন্য, সমাজের উন্নয়নের জন্য, ঠিক আছে? ওরা যেই সমস্ত গুডসগুলো তৈরি করবে সেইগুলো জনগণের কাছে বিক্রি করবে, কিন্তু খুব কম দামে বিক্রি করবে। সুতরাং মেন তো পয়েন্ট, এটা গৌণ পয়েন্ট, ঠিক তো? তো ফলে মুনাফার হার কম হবেই। অধিক ব্যয়। সরকারি কোম্পানিগুলিতে পরিচালক মন্ডলী, ডিরেক্টর ও কর্মচারী মানে এমপ্লয়ীদের আনুষঙ্গিক সুযোগ সুবিধার জন্য বিপুল অর্থ ব্যয় করতে হয়। মানে সরকারি কোম্পানিতে যে ডিরেক্টর থাকে, যারা এমপ্লয়ি আছে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, এর জন্য প্রচুর টাকা ব্যয় করতে হয়, এর জন্য মুনাফা কম হয়। তা বলে কি পেশাগত দক্ষতার অভাব, ঠিক আছে? সরকারি কারবারগুলিতে পরিচালনার ভার ন্যস্ত থাকে সরকার মনোনীত পরিচালক মন্ডলীর হাতে। মানে সরকারি কারবার মানে গভর্নমেন্ট বিজনেসের যে কিভাবে ম্যানেজমেন্টটা করা হবে, কি করে ম্যানেজ করা হবে, তার ভার কার উপর থাকে? ওখানে যারা কাজ করে সরকার মনোনীত ডিরেক্টরের উপর, ঠিক আছে? এই সমস্ত পরিচালক সাধারণত পেশাগতভাবে প্রশিক্ষণ প্রাপ্ত নয়, অর্থাৎ এই সমস্ত যাদের নেওয়া হয় না তাদের ভালো মানে তাদের ভালো ট্রেনিং নেওয়া থাকে না, এদের ভালো ট্রেনিং নেওয়া থাকে না, ঠিক আছে? যার ফলে বিভিন্ন ক্ষেত্রে কারবারের ব্যয় বৃদ্ধি পায় এবং মুনাফার হার হ্রাস পায়। তারপর বলছে কি উদ্দীপনার অভাব। সরকারি কারবার প্রতিষ্ঠানগুলিতে কর্মীদের কাজের নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা অনেক বেশি, তাই তাদের মধ্যে ব্যক্তিগত উদ্দীপনার অভাব দেখা দেয়, যার ফলে উৎপাদনের পরিমাণ কম হয় আর মুনাফার হার হ্রাস পায়। দেখ নর্মাল ব্যাপার, যারা গভর্নমেন্ট জব করে না তাদের মধ্যে কাজের নিরাপত্তা অনেক বেশি, মানে ওরা জানে যে কাজ আর হারানোর ভয় নেই। সরকারি চাকরি, বেসরকারি চাকরি করলে কি হবে না, আমি যদি ভালো কাজ না করি আমাকে ছাঁটাই করে দেবে। সরকারি কারবারে এরকম ব্যাপার নেই, আমি ভালো কাজ করি বা খারাপ করি ছাঁটাই তো করবে না, থাকবো। তাহলে কি হবে, ভালো কাজ মানে কোনো ওর কোনো ব্যক্তিগত কোনো ইন্টারেস্টই নেই যে ঠিক আছে যা চলছে চলো। বুঝতে পারছি সরকারি আর বেসরকারি মানে তফাৎ থাকে। তাহলে প্রোডাকশন কম হবে, প্রোডাকশন কম হলে মাল মার্কেটে বেচতে পারবো না, বেচতে না পারলে প্রফিট হবে না, কমন ব্যাপার। উৎপাদন ব্যয় বেশি। সরকারি কারবারের উৎপাদন ক্ষমতা পূর্ণমাত্রায় ব্যবহার না করার ফলে একক প্রতি উৎপাদন ব্যয় বেশি হয়, ফলে মুনাফার হার কম হয়। তো এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, কোশ্চেনটা পড়ে নিবে। এবার বলবো বিভাগীয় কোম্পানি কাকে বলে, বিভাগীয় কোম্পানির বেশ কিছু উদাহরণ। আচ্ছা বিভাগীয় কোম্পানির উদাহরণগুলো আগে পড়ে নিই। বিভাগীয় কোম্পানির উদাহরণ তুই বলতে পারিস ডাক ও তার টেলিফোন বিভাগ, ঠিক আছে? কি বললাম? ডাক ও তার, ঠিক আছে? আবার বলছি বিভাগীয় মানে ডিপার্টমেন্টালের উদাহরণ কি? বিভাগীয় সংস্থার উদাহরণ যদি বলতে পারিস সেটা হচ্ছে ডাক ও তার, টেলিফোন বিভাগ, আকাশবাণী নাম তো শুনেছিস, দূরদর্শন, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন নির্মাণের কারখানা, পশ্চিমবঙ্গ সরকারের সিনকোনা কারখানা। এইগুলো হচ্ছে সমস্ত বিভাগীয় কোম্পানির উদাহরণ, ঠিক আছে? তো আবার বলে দিচ্ছি ডাক ও তার, টেলিফোন বিভাগ, আকাশবাণী, দূরদর্শন, চিত্তরঞ্জনের রেল ইঞ্জিন নির্মাণ কারখানা আর পশ্চিমবঙ্গ সরকারের সিনকোনা কারখানা। কাকে বলে যদি বলি, যেসব কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে কিংবা তার অঙ্গ হিসেবে সংগঠিত হয় এবং বিভাগীয় মন্ত্রীর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদের সরকারি বিভাগীয় পরিচালনা বা সরকারি বিভাগীয় সংগঠন বলে। আরেকবার বলে দিই, যেসব কারবার সরকারের একটি প্রশাসনিক বিভাগ হিসেবে কিংবা তার অঙ্গ হিসেবে গঠিত হয় এবং বিভাগীয় মন্ত্রীর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাদের সরকারি বিভাগীয় পরিচালনা বা সরকারি বিভাগীয় সংগঠন বলে। এবার পড়ব বিভাগীয় সংগঠনের বৈশিষ্ট্য। প্রথম পয়েন্ট হচ্ছে মালিকানা ও পরিচালনা। সরকার বিভাগীয় প্রতিষ্ঠানের মালিক, মালিককে সরকার বিভাগীয় প্রতিষ্ঠানের মালিক। বিভাগীয় প্রতিষ্ঠানের উদ্যোগ, অর্থ সংস্থান, সংগঠন, পরিচালনা ইত্যাদি সরকারের উপরই ন্যস্ত থাকে। স্থায়িত্ব, জনস্বার্থে বা দেশের কল্যাণের জন্য এই জাতীয় কারবার প্রতিষ্ঠা হয় বলে সাধারণত এই সমস্ত কারবার দীর্ঘস্থায়ী হয়। আবার বলছি, দেশের কল্যাণের জন্য এই কারবার গঠিত হয় বলে এই জাতীয় কারবার দীর্ঘস্থায়ী হয়। তহবিলে আয় জমা,
যেহেতু এই সমস্ত কারবার সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে, এই কারবার যেহেতু সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণ, তাই এই কারবারের আয় সরকারি তহবিলে জমা হয় এবং এই অর্থ জনকল্যাণে ব্যয় করা হয়। জবাবদিহিকরণ, এই জাতীয় কারবার সরকারের বিভাগীয় কোনো মন্ত্রীর অধীনে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়, তাই এই কারবারের সকল প্রকার কাজের জন্য সরকার দায়ী থাকে এবং সংশ্লিষ্ট মন্ত্রী তার কাজকর্মের জন্য লোকসভায় দায়বদ্ধ থাকে। মন্ত্রীকে কিন্তু সমস্ত কৈফিয়ত দিতে হবে জিনিসে। তারপরে বাজেট পেশ, এই ধরনের সংগঠনের আয় ব্যয় সংক্রান্ত বাজেট সরকার বাজেট সংক্রান্ত লোকসভায় পেশ করে। মানে এই ধরনের, এই সমস্ত ধরনগুলো বললাম না, এর একটা ইনকামের একটা স্ট্রাকচার, বাজেট পেশ করতে হবে, এক্সপেন্স একটা বাজেট পেশ করতে হবে, ঠিক আছে, একটা বাজেট পেশ করতে হবে। তোকে কিন্তু একটা বাজেট পেশ করতে হবে, বাজেট তো লোকসভায় পেশ হয়। আবার বলছি, এই ধরনের সংগঠনের আয় ব্যয় সংক্রান্ত বাজেট সরকার বাজেটের সঙ্গে লোকসভায় পেশ করে। উপযুক্ত বাজেটের মধ্যে দিয়ে এই ধরনের সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি রূপায়ণ হয়। তারপর কর্মী বদল, বিভাগীয় সংগঠনের অধীনস্থ অফিসার ও কর্মীদের সরকারি নিয়ম অনুযায়ী সহজে অন্য প্রশাসনিক দপ্তরে বদলি করা যায়। সোজা জিনিস দিয়েছে। আইনগত মর্যাদা, এই ধরনের কারবারে আইনগত কোনো পৃথক সত্তা নেই। এই জাতীয় কারবারের যাবতীয় খরচ সরকারি বাজেটে নির্ধারিত হয় এবং সরকার প্রতিষ্ঠান এইরূপ কারবারগুলি পরিচালিত হয়। কাজের বিভাজন, বিভাগীয় সংগঠনের যাবতীয় কাজ সুষ্ঠু সম্পন্ন করার জন্য প্রকৃতি অনুযায়ী কয়েকটি উপবিভাগ গঠন করা হয়। কর্মীদের মর্যাদা, বিভাগীয় প্রতিষ্ঠানে সকল কর্মচারী সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয় না। সরকারি কর্মচারী সমস্ত সুযোগ সুবিধা এরা ভোগ করে, ঠিক আছে। বিভাগীয় প্রতিষ্ঠানের সমস্ত কর্মচারী সরকারি কর্মচারী হবে এবং ওরা সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে। এই এবার পড়বো বিধিবদ্ধ সংস্থা কাকে বলে, মানে পাবলিক কর্পোরেশন বা স্ট্যাটুটরি কর্পোরেশন। বিধিবদ্ধ সংস্থা কাকে বলে? আচ্ছা, আগে একটু বলে দিই বিধিবদ্ধ সংস্থার কিছু এক্সাম্পল জানিয়ে দিই। ডিভিসি নাম শুনেছিস কখনো? ডিভিসির নাম শুনেছিস? কি ফুল ফর্ম বলতে পারবি? দামোদর ভ্যালি কর্পোরেশন। LICI নাম শুনেছিস? লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এটাও কিন্তু বিধিবদ্ধ সংস্থার উদাহরণ। বিধিবদ্ধ সংস্থার উদাহরণ কি বললাম? এখন আমাদের ডিভিসি বললাম, LICI বললাম, আর কি হতে পারে? FCI ভারতের খাদ্য নিগম, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাহলে ভারতের শিল্প অর্থ নিগম, ঠিক আছে, ভারতের শিল্প অর্থ নিগম। তার মানে আগেই কাকে বলে পড়ার আগে বলে দিলাম, উদাহরণ বলে দিলাম। পরীক্ষায় দেয় বিধিবদ্ধ সংস্থার উদাহরণ লেখো। কি কি বলবি? জীবন বীমা নিগম, দামোদর ভ্যালি কর্পোরেশন, ঠিক আছে, ভারতের খাদ্য নিগম, ভারতের শিল্প অর্থ নিগম, এইগুলো তুই বলতে পারিস সব। আচ্ছা, তাহলে কি বলেছে, কাকে বলে যদি বলে তাহলে কি বলবি? সুনির্দিষ্ট জাতীয় উদ্দেশ্য সাধনের জন্য, ঠিক আছে, ন্যাশনালি একটা উদ্দেশ্য আছে, সুনির্দিষ্ট জাতীয় উদ্দেশ্য সাধনের জন্য লোকসভা বিধানসভা। লোকসভা শুনেছিস কখনো? লোকসভা বিধানসভা। লোকসভা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান স্থাপিত হয় তাকে বিধিবদ্ধ সংস্থা বলে। বলেছে সুনির্দিষ্ট জাতীয় উদ্দেশ্য সাধনের জন্য, লোকসভায় বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান স্থাপিত হয় তাকে বলা হয় বিধিবদ্ধ সংস্থা বা কর্পোরেশন। এই যে LICI চালু হবে বা ডিভিসি চালু হয়েছে বা এগুলো চালু হয়েছে, এগুলো কোথায় আইন পাস করতে হবে? লোকসভা বা বিধানসভায় আইন পাস করতে হবে, তাহলেই কিন্তু এটা হবে। বলেছে লোকসভা বা বিধানসভায়, ঠিক আছে। তো এই বলে যে উদাহরণগুলো বলে দিলাম। আচ্ছা, হার্বার্ট মরিসন কি বলেছে? বিধিবদ্ধ সংস্থা হলো গণমালিকানা, গণকৈফিয়ত ও জনসাধারণের জন্য পরিচালিত একটি সংস্থা, মানে জনগণের উদ্দেশ্যে এটা তৈরি হয়। তাহলে আমি আবার বলেছি বিধিবদ্ধ সংস্থা কাকে বলে, কি লিখবি? সুনির্দিষ্ট জাতীয় উদ্দেশ্য সাধনের জন্য লোকসভা বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে যে সরকারি সুনির্দিষ্ট প্রতিষ্ঠান স্থাপিত হয় তাকে বলা হয় বিধিবদ্ধ সংস্থা বা কর্পোরেশন। এবার পড়বো বিধিবদ্ধ সংস্থার বৈশিষ্ট্য, গঠন। এইমাত্র বললাম কি করে গঠন হয়, কোথায় গঠন হয়? লোকসভা বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে, ঠিক আছে, এই সংস্থা গঠিত হয়। হয়ে গেল প্রথম পয়েন্ট, গঠন। কি দিবি? বলবি লোকসভা বা বিধানসভায় আইন পাশের মাধ্যমে এই জাতীয় সংস্থা গঠিত হয়। হয়ে গেল। 2 নম্বর পরিচালনা, যে আইনের বলে এই সংস্থা গঠিত হয় তাতেই এই পরিচালনা সংক্রান্ত নিয়মাবলী স্পষ্ট করে উল্লেখ থাকে। আইন কর্তৃক গঠিত পরিচালক পর্ষদই এই সংস্থা পরিচালনা করে। পৃথক সত্তা, এগুলি স্বায়ত্ত শাসিত সংস্থা। এই জাতীয় প্রতিষ্ঠানের পৃথক সত্তা আছে, এই সংস্থা নিজে মামলা করতে পারে। নিয়ন্ত্রণ, এই ধরনের সংস্থাগুলির পরিচালন ব্যবস্থা সরকার কর্তৃক মনোনীত। পরিচালক মণ্ডলীর হাতে ন্যস্ত থাকে, একজন ভারপ্রাপ্ত মন্ত্রীর অধীনে এই সংস্থার কাজকর্ম নিয়ন্ত্রিত হয়।
আরো অনেক পয়েন্ট আছে, স্থায়িত্ব বলেছে। এই ধরনের সংস্থার স্থায়িত্ব সরকারের ইচ্ছাধীন, সরকারের ইচ্ছার উপর ডিপেন্ড করে, সরকার যতদিন চালাতে চাইছে। সরকারের পরিবর্তনের ফলে এইরূপ প্রতিষ্ঠানের কর্মনীতি ও কর্মপন্থা পরিবর্তিত হতে পারে। সরকারের পরিবর্তন ফলে কিন্তু এটা পরিবর্তন মানে পুরো উঠে যাবে না, কিছু নিয়ম কানুন চেঞ্জ হতে পারে। স্থায়িত্ব বললাম। উদ্দেশ্য, জনকল্যাণের উদ্দেশ্যে সাধারণত এই জাতীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কিন্তু, মুনাফা অর্জন কিন্তু মেন উদ্দেশ্য নয়। হিসাব, এই ধরনের প্রতিষ্ঠানের হিসাব কারা করবে মাথায় রাখবি, অডিটর জেনারেলরা এটা পরীক্ষা করে। ঝুঁকি, এই ধরনের প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ করে, এই ধরনের প্রতিষ্ঠানের মূলধন সরবরাহ করে সরকার সরবরাহ করবে। কে সরবরাহ করবে? মূলধন সরকার সরবরাহ করবে, তাই এই সমস্ত ঝুঁকি সরকারই বহন করবে। সরকারি তহবিলে মুনাফা, এই সংস্থার মুনাফা সরকারি কোষাগারে জমা হয়, তাই সরকারের নির্দেশে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। কর্মচারীদের মর্যাদা, এই ধরনের প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয় না। ঠিক আছে, এই ধরনের প্রতিষ্ঠানের কর্মচারী সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয় না। হয়ে গেল। এবার পড়বো সরকারি কোম্পানি কাকে বলে। গভর্নমেন্ট কোম্পানি কাকে বলে, ডেফিনেশন বলছে 1956 সালে, আমি আগে 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 চ্যাপ্টারে শিখিয়েছিলাম ভারতের কোম্পানি মানে কোম্পানি আইন কত সালে চালু? 1956 সালে। তবে সর্বশেষ কোম্পানি আইন 2013 সালে। 1956 সালে ভারতীয় কোম্পানি আইনের 617 নম্বর ধারা অনুসারে কোন কোম্পানির আদায়কৃত মূলধন, এবার বলি স্যার আদায়কৃত মূলধন বা বলছে কোন কোম্পানির আদায়কৃত মূলধন বা শেয়ারের 51% বা তার বেশি অংশের মালিকানা যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকার কিংবা যৌথভাবে কেন্দ্র ও রাজ্য সরকার অধিকার থাকে, তবে ওই সংস্থায় সরকারি কোম্পানি বলে। আরে কিছুই বলেনি, সরকারি কোম্পানি একদম ইজি। বলছি 1956 সালে ভারতীয় কোম্পানি আইনের 1 নম্বর ধারায় কি বলেছে, বলছে কোনো কোম্পানি, ধর যে কোনো একটা কোম্পানি, যে কোনো কোম্পানি হতে পারে, সেই কোম্পানির যত পার্সেন্ট মালিকানা আছে তার 51% মালিকানা যদি সরকারের হাতে থাকে, তখন তাকে সরকারি কোম্পানি বলে। সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, যেমন ধর এখানে দিয়েছে, অনেক উদাহরণ দিয়েছে, যেমন ধর স্টেট ট্রেডিং কর্পোরেশন। ঠিক আছে, তো স্টেট ট্রেডিং কর্পোরেশন এটা একটা কোম্পানি। এই কোম্পানির প্রচুর শেয়ার আছে বা মালিকানা, যেটা বলি শেয়ার মানে মালিকানা যে আছে 51%-এর বেশি মালিকানা যদি সরকারের হাতে থাকে, তাহলে তাকে বলবে সরকারি কোম্পানি। বুঝা গেল সরকারি কোম্পানি কাকে বলে? কিছুই না, ওয়ার্ডটা কি 51% বা তার বেশি। তো এখানে যা বলেছে একটু ডেফিনেশনটা তোকে পড়ে নিতে হবে। স্যার এখানে সরকার বলে কেন্দ্রীয় সরকার, একই তো ব্যাপার। আরে সরকারই তো, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একই তো, সরকারই তো। এখানে বলেছে 51% তার বেশি অংশের মালিকানা যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার হাতে থাকে, ঠিক আছে, কিংবা এমন হতে পারে কিছুটা কেন্দ্র রাজ্য মিলে থাকলো, তখন তাকে বলা হয় সরকারি কোম্পানি। ঠিক আছে, তো সরকারি কোম্পানিগুলিকে মূলত আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফুল সরকারি কোম্পানি, ঠিক আছে, একটা হচ্ছে তোর জয়েন্ট সেক্টর কোম্পানি, আর একটা হচ্ছে ন্যাশনালাইজড কোম্পানি। তাহলে কি কি বললাম? একটা ফুল ওন্ড গভর্নমেন্ট কোম্পানি, একটা হচ্ছে জয়েন্ট সেক্টর কোম্পানি, আর একটা ন্যাশনালাইজড কোম্পানি। তো এক একটা করে উদাহরণ পড়ে নে। ফুল ওন গভর্নমেন্ট কোম্পানি কোনটা? স্টেট ট্রেডিং কর্পোরেশন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। ভালো করে পড়বি, স্টিল অথরিটি, ঠিক আছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এটাকে ছোট করলে কি হয়? সেল মানে SAIL। পরীক্ষা শর্ট কোশ্চেনে অনেক সময় বলে সেলের ফুল ফর্ম লেখো, SAIL, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আচ্ছা, এবার বলছি যৌথ জয়েন্ট সেক্টর কোম্পানির উদাহরণ কি? অশোকা হোটেলস লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। পড়বি। আর হচ্ছে ন্যাশনালাইজড কোম্পানি কি? বামার লরি। তাহলে বোঝা গেল, হয়ে গেল সরকারি কোম্পানি কাকে বলে। পরীক্ষায় কেমন দেবে সরকারি কোম্পানি কাকে বলে, এক লাইন এর একটা উদাহরণ দাও। বলতে পারো পরীক্ষায় দেয় সরকারি কোম্পানি একটা উদাহরণ দাও। কত দিবি? অনেক উদাহরণ আছে। কি লিখতে পারিস? বামার লরি লিখতে পারিস, আর কি লিখতে পারিস? অশোকা লিখতে পারিস, সেল লিখতে পারিস। ঠিক আছে, তো তাহলে বোঝা গেল। তো কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পড়ে নিবি। স্টেট ব্যাংকের আরো কিছু এক্সাম্পল দিয়ে কি কি বলতে পারিস? SBI নাম শুনেছিস তো? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা কিন্তু একটা সরকারি কোম্পানি। ঠিক আছে, ONGC ফুল ফর্ম বলতে পারি? ONGC ফুল ফর্ম অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। জিওগ্রাফিতে পড়েছিলি ONGC, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন। ঠিক আছে, আর হচ্ছে ইন্ডিয়ান অয়েল লিমিটেড। ঠিক আছে, এইগুলো সমস্ত কিন্তু সরকারি কোম্পানির উদাহরণ। পরীক্ষায় দিতে পারে সরকারি কোম্পানির উদাহরণ দাও, কি লিখবো? স্টেট ব্যাংক, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কমিশন, ইন্ডিয়ান অয়েল লিমিটেড, এগুলো দিতে পারিস। ঠিক আছে।
এবার বলবো সরকারি কোম্পানির বৈশিষ্ট্য, ঠিক আছে তো? কি কি পয়েন্ট দিয়ে সরকারি কোম্পানির বৈশিষ্ট্য? প্রথম পয়েন্ট, মালিকানা ও নিয়ন্ত্রণ। সংজ্ঞাতেই বলে দিচ্ছি, মালিকানা ও নিয়ন্ত্রণ। বলছে সরকারি কোম্পানিতে কমপক্ষে 51% শেয়ার সরকারের হাতে থাকবে, এটা তো বলতে পারি। 51% শেয়ার সরকারের হাতে থাকবে। আর সরকারি কোম্পানি যৌথ কারবারের মতো পরিচালক মন্ডলীর দ্বারা শাসিত। সরকারি কোম্পানি যৌথ কারবারের মতো পরিচালক মন্ডলীর হাতে দ্বারা শাসিত। গঠন, কোম্পানি আইন অনুসারে এই জাতীয় প্রতিষ্ঠান গঠিত ও নিবন্ধিত হয়। তবে এই ধরনের কোম্পানির গঠন কাঠামো অনেকটা ঘরোয়া কোম্পানির মতো, ঠিক আছে? এই ধরনের কোম্পানির শেয়ারের সংখ্যা খুব বেশি হয় না। আইনগত মর্যাদা, বেসরকারি কোম্পানির মতো সরকারি কোম্পানিরও একটি পৃথক সত্তা আছে, ডিফারেন্ট এন্টিটি আছে। কোম্পানি মামলা করার এবং চুক্তিতে আবদ্ধ হওয়ার ক্ষমতা আছে। নেক্সট বলে যে ঝুঁকি, সরকার এই জাতীয় কোম্পানির যাবতীয় ঝুঁকি বহন করে। এইরূপ প্রতিষ্ঠান সীমিত দায়ের ভিত্তিতে স্থাপিত হয়, সেই জন্য শেয়ার গ্রহীতার ঝুঁকিও সীমিত। মুনাফা, কোম্পানির অর্জিত মুনাফা শেয়ার গ্রহীতাদের মধ্যে তাদের কেনা শেয়ারের অনুপাতে লভ্যাংশ হিসেবে বন্টন করা হয়। বলছে কোম্পানি যেই মুনাফাটা অর্জন করবে সারা বছরে, ঠিক আছে, সেটা শেয়ার গ্রহীতাদের মধ্যেই তাদের কেনা শেয়ার অনুপাতে লভ্যাংশ বন্টন করা হবে। নর্মাল কথা বলেছে, কোম্পানি যত টাকা প্রফিট করবে এবার যারা যারা শেয়ার কিনে তাদের মধ্যে একটা রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে, ঠিক আছে? সরকারের প্রাপ্য মুনাফার অর্থ সরকারি, এবার সরকারের যেই টাকাটা মুনাফা সেটা সরকারি কোষাগারে জমা পড়বে। স্থায়িত্ব, এই জাতীয় প্রতিষ্ঠান কোম্পানি আইন অনুসারে গঠিত হয় বলে এর স্থায়িত্ব চিরন্তন। কর্মচারীদের মর্যাদা, এই জাতীয় কোম্পানির কর্মচারীরা সরকারি সংস্থার কর্মচারী হলেও সম্পূর্ণভাবে সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয় না। মানে এই সমস্ত কোম্পানি, ঠিক আছে, এই সমস্ত কোম্পানির কর্মচারীরা সরকারি কর্মচারী বলে গণ্য হলেও, ঠিক আছে তো, সরকারি কর্মচারী হলেও এরা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি কর্মচারী হিসেবে গণ্য হয় না, ঠিক আছে? হিসাবপত্র পেশ, এই জাতীয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা মানে অ্যানুয়াল জেনারেল মিটিং ডাকা হয় না। এই কোম্পানির অ্যানুয়াল জেনারেল মিটিং ডাকা হয় না। তবে বাৎসরিক রিপোর্ট ও পরীক্ষিত হিসাব লোকসভা কিংবা রাজ্যসভায় পেশ করতে হয়। আনুষ্ঠানিকতা থেকে মুক্ত, এই ধরনের কোম্পানি সংশ্লিষ্ট সরকারি মন্ত্রকের অধীন হলেও এর কাজকর্ম সরকারি আনুষ্ঠানিক থেকে মুক্ত, যার ফলে পরিচালনগত কাজকর্মে এই কোম্পানির যথেষ্ট সুবিধা হয়। হিসাব পরীক্ষক নিয়োগ, 1956 সালে কোম্পানি আইনে 1 নম্বর ধারা অনুযায়ী 619 নম্বর ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকার এইরূপ কোম্পানির হিসাবপত্র পরীক্ষা করার জন্য হিসাব পরীক্ষক নিয়োগ করতে পারবে। তো মানে এখানে বৈশিষ্ট্য যে করা পয়েন্ট দিয়ে তোকে তো 4 নম্বর দেবে, 4টে পয়েন্ট লিখতে হবে। 4টে পয়েন্ট কি কি পয়েন্ট দিতে পারিস? প্রথম পয়েন্ট, মালিকানা ও গঠন, খুব সোজা পয়েন্ট, এটা একদমই সোজা পয়েন্ট। গঠন বলবি এই কোম্পানি আইন অনুসারে এই জাতীয় প্রতিষ্ঠান গঠিত ও নিবন্ধিত হয়, ঠিক আছে? এই গঠনটা অনেকটা ঘরোয়া কোম্পানির মতন। আইনগত মর্যাদা দিতে পারিস, মুনাফা দিতে পারিস, অনেক পয়েন্টই আছে, বেরিয়ে আসবে। খুবই ইজি পয়েন্ট আছে, এইগুলো তোর মনে রাখতে পারবি। এরকম মানে পড়বি 10টা পয়েন্টই, কিন্তু পরীক্ষা 4টে লিখবি। এবার বলবো সরকারি কোম্পানির সুবিধা। সরকারি কোম্পানির সুবিধা কি? খুব সহজে গঠন করা যায়। সুবিধা কি? খুব সহজে গঠন করা যায়। কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করলে সরকারি কোম্পানি গঠন করা যায়, অর্থাৎ নিজস্ব কোনো আইন না থাকায় সরকারি কোম্পানি গঠন করা সহজ। মোট কথা সরকারি কোম্পানি খুব সহজে গঠন করা যায়, ঠিক আছে? এবার যদি অ্যানালাইসিস করতে চাস কি, হ্যাঁ, নিজস্ব কোনো আইন না থাকায় সরকারি কোম্পানি খুব সহজে গঠন করা যায়। বা এটাও বলতে পারিস কোম্পানি আইন অনুযায়ী নিবন্ধন করলে মানে রেজিস্ট্রেশন করলে, কোম্পানি আইন অনুযায়ী রেজিস্ট্রেশন করলে সরকারি কোম্পানি গঠন করা যায়। পরিচালনা স্বাধীনতা, সরকারি কোম্পানি পরিচালনার ভার ন্যস্ত থাকে সরকার মনোনীত পরিচালক মন্ডলীর হাতে। কারবার পরিচালনায় এই পরিচালকরা অনেক বেশি স্বাধীনতা ভোগ করেন। সহজে মূলধন সংগ্রহ, এই জাতীয় প্রতিষ্ঠানগুলির মূলধন একদিকে সরকার তহবিল এবং অন্যদিকে জনসাধারণের কাছ থেকে শেয়ার বিক্রি করে সংগ্রহ করা যায়। তো মানে কি, সরকারি কোম্পানি মূলধন কি করে জোগাড় হবে? সরকার কিছু দেবে আর জনগণের কাছ থেকে কিছু নেবে শেয়ার বেচে। স্থায়িত্ব অনেক বেশি, সরকারের পরিবর্তন ঘটলো, এখন দেশে এক সরকার আছে, একটা সরকার থেকে আরেকটা সরকার চলে আসলো, কোম্পানি বন্ধ হবে না, এটা ভাবিস না কোম্পানি বন্ধ হবে। সরকারের পরিবর্তন ঘটলেও পরিচালনা ব্যবস্থা তাৎক্ষণিক পরিবর্তন হয় না, তাই সরকারি কোম্পানির স্থায়িত্ব অনেক বেশি। গণকৈফিয়ত, ভারপ্রাপ্ত মন্ত্রীর মাধ্যমে আইনসভায় সরকারি কোম্পানির আয় ব্যয়ের হিসাব করা হয়, ঠিক আছে? আইনসভায় সরকারি কোম্পানি আয় ব্যয়ের হিসাব পেশ করা হয়, ফলে এর উপর গণকৈফিয়তের নীতি স্বীকৃত হচ্ছে। মানে কিছুই না, আইন মানে যে কত টাকা ইনকাম হচ্ছে, কত এক্সপেন্স হচ্ছে, তার একটা হিসাবটা আইনসভায় পেশ করবে। মুনাফার অধিকাংশই সরকারি তহবিলে জমা পড়ে। এই জাতীয় কোম্পানির 51% বা তার শেয়ার তো সরকারের হাতে থাকে। সরকারের হাতে থাকলে তার সরকারের প্রচুর প্রফিট হবে, তো সরকার প্রফিটের টাকাটা কোথায় রাখবে? সরকারি কোষাগারে রাখবে। উন্নয়নমূলক কাজ, এই জাতীয় কোম্পানির আয় সরকারি তহবিলে জমা পড়ে,
ঠিক আছে, এবার সরকারি তহবিলে জমা পড়ছে, সরকারি কোষাগারে জমা পড়ছে, সরকারি টাকা দিয়ে কি করবে? উন্নয়নমূলক কাজ করবে, যেমন রাস্তাঘাটের উন্নতি করবে, বলেছিলাম না যে আমরা ট্যাক্স পড়াতে কি বলেছিলাম, সরকার কি করে? স্কুল কলেজ তৈরি করবে, হাসপাতাল তৈরি করবে, পুলিশ স্টেশন ভালো করে তৈরি করবে, এই জিনিসগুলো তৈরি করবে। সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে কর্মসম্পাদন। সরকারি প্রতিষ্ঠানগুলিতে কাজকর্মে সুষ্ঠু বন্টন ও সঠিক ক্ষমতা বিভাজন হয়ে থাকে, ফলে কাজ সুষ্ঠুভাবে ও দক্ষতার সঙ্গে সম্পাদিত হয়। বিশেষ মর্যাদা লাভ। সরকার নিজে যুক্ত থাকায় এই জাতীয় এই সমস্ত কোম্পানি সমাজের চোখে এক বিশেষ মর্যাদা লাভ করে। ঠিক আছে, যার জন্য বেসরকারি কোম্পানির চেয়ে সরকারি কোম্পানিগুলো জনসাধারণের বেশি অগ্রাধিকার দেয়। পৃথক সত্তা, আগেও বলেছি, সরকারি কোম্পানিগুলি যৌথ মূলধনী কোম্পানির মতো পৃথক সত্তা ভোগ করে। ঠিক আছে, সরকারের সঙ্গে সরকারি কোম্পানির সত্তা আলাদা, যার ফলে দৈনন্দিন কাজ পরিচালনাতে অনেক সুবিধা হয়। তাহলে এগুলো পড়ে নিবি। আবার বলছি 4টে পয়েন্ট লিখতে হবে পরীক্ষা, 4টে না, 5টা লিখবি, 5টা পয়েন্ট লিখবি, 5টা পয়েন্ট লিখবি। তো এখানে তো তুই নিজের মতন করে নিবি কোন 5টা লিখতে পারবি, কিন্তু ভালো করে লিখবি, লেখাগুলো ঠিকঠাক লিখবি। এবার পড়বো সরকারি কোম্পানি অসুবিধা। সুবিধা থাকলে কিছু তো অসুবিধা বেরোতেই পারে। প্রথমে হচ্ছে আমলাতান্ত্রিকতার অভাব। বলছে এই জাতীয় কোম্পানিগুলি পরিচালক মণ্ডলীর সদস্যরা সরকারের দ্বারাই মনোনীত, অর্থাৎ এই সমস্ত কোম্পানিতে যারা ডিরেক্টর পদে আছে সরকারই কিন্তু নির্বাচন করে, সরকার গভর্নমেন্ট নির্বাচন করবে। ঠিক আছে, এই সদস্যরা অধিকাংশ ক্ষেত্রেই সরকারি অফিসার, গভর্নমেন্ট অফিসার। ঠিক আছে, ফলে এইরূপ কোম্পানিতে আমলাতান্ত্রিকতার প্রভাব যথেষ্ট দেখা যায়। মানে পাওয়ার, আমলাতন্ত্র মানে পাওয়ার, মানে সরকারি যারা সরকারি কর্মচারী তারাই এই জায়গাটা নিয়ে নিচ্ছে। বুঝতে পারছিস তো? পরিচালন দক্ষতার অভাব। অনেক সময় পরিচালক মণ্ডলীতে ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকায় ব্যক্তিরাও মনোনীত হন, যার ফলে দেখ, এটা ভালো করে বোঝার চেষ্টা কর, যারা এই কোম্পানিটা চালাবে, সরকারি কোম্পানি, তাদের পরিচালন দক্ষতার অভাব। ওরা ব্যবসা সম্পর্কে কোনো নলেজই নেই, অথচ পরিচালন সমিতিতে আছে। তাহলে তো ওদের কি ভালো নলেজ থাকবে? কোনদিন ব্যবসা চালাতে পারবে? কোনদিন চালাতে পারবে? এখানে তাই বলেছে, অনেক সময় পরিচালক মণ্ডলীতে ব্যবসায়িক অভিজ্ঞতা না থাকা ব্যক্তি, বিজনেস সম্পর্কে কোনো নলেজই নেই, এক্সপিরিয়েন্সই নেই, তারা সেই সমস্ত ব্যক্তিরা পরিচালক মণ্ডলী, তো ভালো মতো চালাতেই পারবে না বিজনেস। কর থেকে রেহাই নয়। সরকারি কোম্পানি হওয়া সত্ত্বেও সরকারি কর থেকে রেহাই পায় না। দেখ কি বলছি, অনেকে ভাবলো এটা সরকারি কোম্পানি, তা সরকার যে টাকাটা প্রফিট কামাবে, তাহলে ও কেন গভর্নমেন্টকে ট্যাক্স দেবে? এরকম কোনো ব্যাপার নেই, সরকার কামালেও গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। ঠিক আছে তো? অনেকে ভাবতে যে সরকার কামাচ্ছে, সরকার দেশের জন্য কাজ হচ্ছে, ট্যাক্স দেবে না? দিতে হবে, ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এটা একটা অসুবিধা। উদ্দীপনার অভাব। এই জাতীয় প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি কর্মচারী না হওয়ায়, ঠিক আছে তো, কর্মীদের চাকরির নিরাপত্তা ও অন্য সুযোগ সুবিধা সরকারি কর্মীদের তুলনায় কম, যার ফলে কর্মীদের মধ্যে ব্যক্তিগত উদ্দীপনার অভাব দেখা। দেখ ভালো করে বোঝ, সরকারি কোম্পানি শুধু সরকারি কর্মচারীরাই থাকবে, বাইরে কি ধর 51% বা 52% সরকার, তো বাকি পার্সেন্ট তো বেসরকার, তো বেসরকারেও তো লোক নিয়োগ হবে। ঠিক আছে, তো এদের তো চাকরির নিরাপত্তা, যারা সরকার তাদের নেই নিরাপত্তা, যারা বেসরকার তাদের তো কোনো নিরাপত্তা নেই। কি বললাম বুঝতে পারছিস? এখানে বল, এই জাতীয় প্রতিষ্ঠানের কর্মচারীরা সরকারি কর্মচারী না হওয়ায়, ঠিক আছে তো, কর্মীদের চাকরির নিরাপত্তা ও অন্যান্য সুযোগ সুবিধা সরকারি কর্মীদের তুলনায় অনেক কম। গণদায়িত্ব এড়ানোর সম্ভাবনা। আইনসভায় এই ধরনের প্রতিষ্ঠান পুরোপুরি সংবাদ প্রকাশ করতে বাধ্য নয়। ঠিক আছে, অনেক ক্ষেত্রে এইসব প্রতিষ্ঠানগুলি গণদায়িত্ব এড়িয়ে যেতে পারে। কোম্পানির নামে বিভ্রান্তি। কোম্পানি আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হলেও সরকারি কোম্পানি প্রকৃতপক্ষে সরকারের মালিকানায় একটি কারবারি প্রতিষ্ঠান, তাই কোম্পানির নামটি এর পক্ষে বিভ্রান্তিকর। এরকম দিকে রাজনৈতিক প্রভাব। সরকারি কোম্পানিতে 51% বেশি সরকারের হাতে শেয়ার থাকে, যার ফলে কোম্পানির কাজকর্মে সরকারি প্রভাব পড়তে বাধ্য। যে সরকার যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, সাধারণত সেই ভাবধারা কোম্পানিগুলিতে প্রবর্তন করার চেষ্টা চলে। কমন জিনিস দিচ্ছে, তো নর্মাল কথা বলেছে, ইজি কথা বলেছে। রাজনৈতিক প্রভাব বলছে, আমরা জানি সরকারি কোম্পানি কাকে বলে, যেই কোম্পানিতে 51%-এর বেশি শেয়ার থাকে, সরকারের হাতে থাকে, তাকে বলে সরকারি কোম্পানি। এর ফলে কি হয়, সরকারের হাতেই তো বেশি শেয়ার থাকছে, 51%-এর বেশি থাকছে শেয়ার, তার মানে এর মধ্যে এই সমস্ত কোম্পানিতে সরকারের একটা পাওয়ার থাকবে, সরকারের একটা প্রভাব থাকবে। ঠিক আছে তো, অর্থাৎ যে সরকার যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, সাধারণত সেই ভাবধারা কোম্পানিগুলোতে, ধর এখন বর্তমানে যেই সরকার চলছে, তো ওর ভাবধারাটাই কোম্পানির মধ্যে প্রয়োগ করবে। চাকরি নিরাপত্তার অভাব। সরকারি কোম্পানিতে নিযুক্ত কর্মীরা কিন্তু সরকারি কর্মচারী হিসেবে বিবেচিত হয় না। সরকারি কোম্পানিতে যারা চাকরি বাকরি করে না, তারা কিন্তু সরকারি কর্মচারী নয়, যার ফলে কোম্পানি যখন বন্ধ হয়ে যায়, অবলম্বন বন্ধ হয়ে গেলে কর্মচারীদের চাকরি চলে যায়, অন্য সরকারি কোম্পানিগুলিতে বদলি করা হয় না। যেমন আজকে একটা সরকারের কোনো সরকারি প্রতিষ্ঠান আছে, আমাদের সরকারি তো অনেক জায়গা আছে,
ধর যখন একটা ধর দেখবি, আমরা দেখবি দুধ খাই, তাই না? দেখবি মাদার ডেয়ারি দুধ খাই, বিভিন্ন দুধ খাই তো, কিন্তু একটা সরকারি কোম্পানিও আছে, সরকারি মানে সরকারি সংস্থা যেখানে দুধ তৈরি হয়, পুরোপুরি সরকারি সংস্থা, ঠিক আছে? আছে, অনেক জায়গায় আছে, এই আমাদের এখানে বেলগাছিয়া দত্তবাগানে আছে, ঠিক আছে? তো ওখানে একটা মানে দুধ প্রকল্প, দুধ তৈরি হয়, হরিণঘাটার দুধ, দেখবি অনেক জায়গায় হরিণঘাটার দুধ পাওয়া যায়, হরিণঘাটার দুধ, ঠিক আছে? হরিণঘাটার দুধ পাওয়া যায়, সেই দুধটা পুরোপুরি সরকারি প্রোডাক্টের দুধ, ওখানে কোনো বেসরকারি কোনো হাত নেই। সরকার ওই কোম্পানি চালাতে পারছে না, মানে ওটা চালাতে পারছে না, কোম্পানি প্রচুর লস খাচ্ছে ওরা। তো ওরা কি করছিল, কিন্তু ভাবো ওখানে তো অনেক লোক চাকরি করে, তাহলে যারা চাকরি করে, সরকারি চাকরি করে, তো ওদের চাকরি কি চলে যাবে? ওদের চাকরি চলে যাবে না, ওরা একটা জায়গায় আছে, যেহেতু ওটা উঠে যাচ্ছে, তাই ওদেরকে বদলি করে দেবে, ওদেরকে বদলি করে দেবে অন্য জায়গায়, ওদেরকে বদলি করে দেবে। কি বললাম বুঝতে পারলি তো? ওদেরকে পুরোপুরি বদলি করে দেবে। কিন্তু যদি এটা কোম্পানি হয়, কোম্পানিকে তো বদলি হবে না, কোম্পানি উঠে গেল, জানিস না কত মিল চলছে, কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে তো ওদের চাকরি চলে যাচ্ছে। তো বুঝতে পারছিস তো ব্যাপারটা? তাহলে কি পয়েন্টটা বুঝতে পারলি? বলে চাকরির নিরাপত্তার অভাব আছে নিশ্চয়ই। আচ্ছা, বেসরকারি শেয়ার হোল্ডারদের স্বার্থহানি বলছে, বেসরকারি শেয়ার হোল্ডারগণ এই ধরনের প্রতিষ্ঠানে অর্থলগ্নি করেন, ঠিক আছে, কিন্তু কোম্পানি পরিচালনায় তারা অংশগ্রহণ করতে পারেন না, যার ফলে এইরূপ কোম্পানি বেসরকারি শেয়ার হোল্ডারের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত হয় না। তাহলে বোঝা গেল, এটাও পড়ে নিই।